দিনের পর দিন রাজ্যে নারী নিরাপত্তার হার কমছে এবং সব সামাজিক সুরক্ষার দিকেও নারীরা যথেষ্ট ভীত। কীভাবে দেখবেন পুরো বিষয়টিকে, কী কী বার্তা থাকবে আপনাদের? দর্শকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, দর্শকের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। নোংরা রুচি সংস্কৃতির মধ্য দিয়ে এই জায়গায় তৈরি হচ্ছে, তার যেমন প্রতিরোধ দরকার, পাশাপাশি যেটা হচ্ছে এইগুলোকে নিয়ে জিরো টলারেন্স, ছোটো ছোটো গণকমিটি তৈরি করা প্রয়োজন। গণকমিটির মাধ্যমে এলাকাগুলোতে একটা সার্ভাইলেন্স প্রতিষ্ঠা করা প্রয়োজন। নানান অনৈতিক যখন কাজ দেখা যাচ্ছে, একটা মেয়েকে টোন্টিং করছে, ইভটিচিংয়ের মতন ঘটনা ঘটছে, তাহলে সেগুলোর প্রতিবাদ করা, সেগুলোকে সার্ভাইলেন্সে রাখা। দেখা যাচ্ছে একটা মাদক চক্রের জায়গা তৈরি হচ্ছে, সেইগুলোকে নষ্ট করা, সেইগুলো যাতে সমাজের মধ্যে না গড়ে ওঠে। যে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের যেখানেই শুরু হচ্ছে সেখানে একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই প্রতিরোধটা যদি আমরা রাখতে পারি, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যদি আমরা সমাজকে রাখতে পারি, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা আটকাতে পারবো। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। আরজি কর আন্দোলনের প্রথম সারিতে আমরা আপনাকে দেখেছি এবং সেখানে আরজি করের পর আমরা দেখছি বারুইপুর কাণ্ডের মতো এরকম একটি ঘটনার পুনরাবৃত্তি। এই যে ধর্ষণ সংস্কৃতি বাংলায়, সেটা যে রাজ্য সরকারই থাকুক না কেন, সেই আমলেই এই ধর্ষণ সংস্কৃতি ক্রমাগত চলে যাচ্ছে। কীভাবে দেখছেন পুরো বিষয়টিকে? বিষয়টা সত্যিই খুবই দুঃখজনক এবং যারা আমরা আরজি কর আন্দোলনে রাস্তায় নেমে আন্দোলন করেছি এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি, তাহলে আমরা সাধারণ মানুষের নারী সুরক্ষা নিয়ে যন্ত্রণার জায়গা নিজেরা রাস্তার লড়াই থেকে উপলব্ধি করেছি। সেই উপলব্ধি থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কখনোই কোনো একটা সভ্য সমাজে এই ধরনের কাজ কাম্য নয়। তাহলে দুটো বিষয় এখানে আমি আগেও বলেছি, আবার বলতে চাই যে একটা হচ্ছে প্রশাসনের দিক থেকে জিরো টলারেন্স থাকা উচিত। যে এই ধরনের অন্যায়, দেখুন, একজন ধর্ষক কেউ রাতারাতি ধর্ষক তৈরি হয় না, একজন ক্রিমিনাল কেউ রাতারাতি ক্রিমিনাল তৈরি হয় না, বা একজন মলেস্টার কেউ রাতারাতি মলেস্টার তৈরি হয় না, বা একজন পকেটমার, ডাকাত, চোর, এগুলো রাতারাতি কেউ তৈরি হয় না, এবং সন্দীপ ঘোষও রাতারাতি তৈরি হয় না, সঞ্জয় রায়ের মতন লোক রাতারাতি তৈরি হয় না, বারুইপুরে যাদের নাম অভিযোগ উঠে আসে এরাও রাতারাতি তৈরি হয় না। তাহলে এটা একটা প্রসেসের মধ্য দিয়ে গড়ে ওঠে, তাহলে এইটা একটা রুচি সংস্কৃতির মধ্য দিয়ে এই জিনিসটা ডেভেলপ হয়। তাহলে সামাজিক যে অবনমন হচ্ছে, এই অবনমনের মধ্য দিয়ে এই রুচি সংস্কৃতির জন্ম। এই রুচি সংস্কৃতির মধ্য দিয়েই এই কিছু মানুষজন যারা এই ধরনের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা তৈরি করে। তাহলে এইটাকে কেন্দ্র করে আমাদের নাগরিক সমাজের মানুষ যারা আছেন, গ্রামে গঞ্জে মহল্লায়, বাবা মা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, বিভিন্ন পেশার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক থেকে বিভিন্ন পেশার মানুষ, প্রত্যেকের যেটা উচিত সেটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট নাগরিক কমিটি তৈরি করে এই যে একটা সার্ভাইলেন্স, যে নানান অনৈতিক যখন কাজ দেখা যাচ্ছে, একটা মেয়েকে টোন্টিং করছে, ইভটিচিংয়ের মতন ঘটনা ঘটছে, তাহলে সেগুলোর প্রতিবাদ করা, সেগুলোকে সার্ভাইলেন্সে রাখা। দেখা যাচ্ছে একটা মাদক চক্রের জায়গা তৈরি হচ্ছে, সেইগুলোকে নষ্ট করা, সেইগুলো যাতে সমাজের মধ্যে না গড়ে ওঠে, একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার পরিপূরক চেষ্টা করা, এটা একটা দিক। আর একটা দিক প্রশাসনের দিক থেকে সক্রিয়তা, যে হ্যাঁ আমরা বিচার দেব, এবং যদি এই ধরনের কেউ ঘটনা ঘটে তার সুষ্ঠু স্বাভাবিক বিচার প্রশাসনের মধ্য দিয়ে উঠে আসবে। প্রশাসন এই ধরনের ঘটনাকে জিরো টলারেন্স হিসেবে দেখবে। যদি এই দুটি জায়গা সুপ্রতিষ্ঠিত হয়, তাহলেই এই ধরনের কাজ থেকে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো বলে মনে করি। এখনো পর্যন্ত বারুইপুর কাণ্ডে রাজ্য সরকারের যে ভূমিকা, সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই, এবং তার সঙ্গে যিনি অন্যতম অভিযুক্ত তিনি ইতিমধ্যেই এনকাউন্টারে মারা গিয়েছেন। এই রাজ্য সরকারের ভূমিকাকে কিভাবে দেখছেন? আপনারা কি আশাবাদী? রাজ্য সরকারের যে ভূমিকা এখন অবধি আমরা দেখতে পেয়েছি, তাতে দুটো বিষয় বলার আছে। একটা বিষয় হচ্ছে যখন ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটলো কীভাবে, তাহলে এইটা একটা প্রশ্ন। সেকেন্ড যেটা প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা কী। তাহলে পুলিশ প্রশাসনের তো একটা সুনির্দিষ্ট গাফিলতি ছিল, এটা তো পরিষ্কার। যদি পুলিশ প্রথম দিন থেকে ওই মেয়েটাকে সার্চ করতো বা ওই মেয়েটাকে ইনভেস্টিগেশন করতো বা খুঁজতো, তাহলে যে জায়গাটা আমরা পেতাম সেটা হচ্ছে হয়তো ওই মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম, এই পৃথিবীতে তাকে রাখতে পারতাম। তাহলে এইটা একটা অন্তরায় সৃষ্টি হলো, এটা এক। 2 নম্বর পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে যে এইটা একটা যেমন দিক, পাশাপাশি দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা তাদের নিজস্ব উদ্যোগে, নিজস্ব ঘটনাকে কেন্দ্র করে এটার একটা ছানবিন করছে, দোষীদেরকে ধরে এনে দিচ্ছে এবং পুলিশ তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। এই যে অভিযোগগুলো উঠে আসছে, এইগুলো তো কখনো পুলিশের দিক থেকে কাম্য নয়। তাহলে পুলিশের দিক থেকে একটা সদর্থক প্রয়াস, সদর্থক এফেক্ট নেওয়া প্রয়োজন ছিল,
যার একটা চূড়ান্ত গাফিলতি আমরা দেখতে পেয়েছি। বারুইপুর কাণ্ডের পর আমরা দেখলাম পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আরও বিভিন্ন জায়গা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে পর একাধিক ঘটনা ঘটছে, ধর্ষণের অভিযোগ উঠেছে, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকি একটি ঘটনায় সেখানে আমরা দেখতে পেয়েছি কুলটির একটি ঘটনা, সেখানে তৃণমূল নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং বারুইপুরের কাণ্ডেও আমরা দেখছি বিজেপি একজন নেতার জড়িত থাকার অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। এই যে পরিস্থিতি, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবে? না, এইখানেই তো প্রশ্ন যে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, ধর্ষকের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। তাহলে সেই সমাজ থেকে এসেছে, এটা যেমন সত্যি, তাহলে যে কথাটা বললাম যে একটা নোংরা রুচি সংস্কৃতির মধ্য দিয়ে এই জায়গায় তৈরি হচ্ছে, তার যেমন প্রতিরোধ দরকার, পাশাপাশি যেটা হচ্ছে এইগুলোকে নিয়ে জিরো টলারেন্স রাখা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে জিরো টলারেন্স যদি থাকে, যদি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি। ফের বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাত দখলে নামছে সমস্ত কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী। সেখানে কখনো কোনো জায়গা থেকে কি আপনাদেরও মনে হয় যে আরজিকর আন্দোলন সেটা কোনো জায়গা থেকে বিফলে গেল, কারণ তার কোনো প্রভাব আমরা দেখতে পেলাম না, এখনো পর্যন্ত আরজিকরের অভয়া বিচার পাইনি? দেখুন, প্রত্যেকটা আন্দোলনের একটা প্রেক্ষিত থাকে। আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন যদি দেখেন, তাহলে দেখবেন বঙ্গভঙ্গ আন্দোলনের পর 1947 অবধি নানান ফেজে নানান আন্দোলন হয়েছে, কিন্তু 1905 থেকে 1947 অবধি টানা আন্দোলন চলেছে, এরকম হয় না। তাহলে একটা আন্দোলন আরেকটা আন্দোলনের জন্ম দেয়, একটা ক্ষোভ আরও উন্নত মানুষ তৈরি করে, আবার সেই উন্নত মানুষকে কেন্দ্র করে আবার সামাজিক যে অবক্ষয় ঘটে, সেই অবক্ষয়কে কেন্দ্র করে আবার একজোট হয়, আবার লড়াই শুরু হয়। তাহলে এইটা একটা পরম্পরা, এই পরম্পরার মধ্য দিয়ে সমাজ চলে। তাহলে এইখান থেকে যেটা শিক্ষা, যে আরজিকর আন্দোলন দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ করা যায়, এবং অন্যায়ের প্রতিবাদ যদি আমরা করতে পারি, তবেই আমরা সুনির্দিষ্ট মানে যে সমস্যাগুলো আসছে, আরজিকর আন্দোলনকে নিয়ে সাধারণ মানুষ পরিষ্কারভাবে মনে করে যে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ দায়ী, তৎকালীন রাজ্য প্রশাসনের পুলিশের কর্তা ব্যক্তিরা যে ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে নানান গাফিলতি করেছে, এই জায়গাটাকেও সুস্পষ্টভাবে পরিষ্কার। তাহলে এই প্রশ্নগুলোকে সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে রাখা প্রয়োজন, যেন তাদের মনের মধ্যে কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি, কোনো রকমের কোনো ডিসএগ্রিমেন্ট, অপ্রতিবন্ধকতা যেন না থাকে। তাহলে এই জায়গাগুলোকে আমরা যারা বিভিন্ন স্তরের প্রতিবাদ সংগঠিত করছে, তাদেরকে খেয়াল রাখা উচিত, যত্নের সাথে দেখা উচিত এবং ধৈর্য ধরে এই পথে এগিয়ে যাওয়া উচিত। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্তকে এনকাউন্টারে মৃত তিনি ইতিমধ্যেই। এই এনকাউন্টার নিয়ে একাধিক বিতর্ক রয়েছে বিভিন্ন মহলে। আপনি একজন আন্দোলনকারী হিসেবে, একজন চিকিৎসক হিসেবে কীভাবে এই এনকাউন্টারকে দেখছেন? না, যদি এনকাউন্টারকে সমর্থন করতে হয়, তাহলে তো বিচার ব্যবস্থার উপর ভরসা রাখা চলে না। তাহলে আমাদের দেশের একটা বিচার ব্যবস্থা আছে, আমি মনে করি প্রত্যেকটা ট্রায়ালের মধ্য দিয়ে সুনির্দিষ্ট পদ্ধতি ফলো করা উচিত। কিন্তু যেটা হয় যে দেখা যাচ্ছে যে আমি এমন একটা এলাকায় আছি যেখানে আমাকে সমাজ বিরোধীরা ঘিরে নিয়েছে, পুলিশ এমন একটা কন্ডিশনের মধ্যে পড়েছে যেখানে তাকে সমাজ বিরোধীরা ঘিরে ধরে ফেলেছে, তাদের এইখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, হয়তো তাদেরকে নানান অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাহলে বিষয়গুলোকে কি বিষয়ের উপরকে কেন্দ্র করে আমি এনকাউন্টারে যাচ্ছি বা এনকাউন্টারকে রাখছি, এই বিষয়গুলোকে ভেবে দেখা প্রয়োজন। তাহলে বারুইপুরের ঘটনার ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আসছিল, এই সুনির্দিষ্টটাকে তদন্ত করে, তদন্তের মধ্য দিয়ে বিচার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আবার এনকাউন্টারের যদি প্রয়োজনীয়তার কথা বলেন, তাহলে সামাজিক মানে বিভিন্ন ঘটনার যে প্রেক্ষিত, সেই ঘটনা আলাদা হতে পারে। তাহলে প্রত্যেকটা আমাদের ডাক্তারি জীবনে যেমন প্রত্যেকটা মানুষের রোগ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, একসাথে 3 জন যদি জ্বর নিয়ে আসে, তাদের 3 জনের ডায়াগনোসিস কিন্তু এক হবে না। তাহলে সেই 3 জনের ঘটনাও পুলিশের ক্ষেত্রেও 3টে ঘটনার আর কার্য মানে রিয়াকশন আলাদা আলাদা হবে। তাহলে ঘটনাকে দেখে বিচার করা উচিত এবং অবশ্যই তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সত্য সুপ্রতিষ্ঠিত করা উচিত যে এই ঘটনার পিছনে মোটিভ কী ছিল, কেন কিছু মানুষ এই ধরনের নারকীয় ঘটনার কাজ ঘটালো। তাহলে এই মোটিভটাকে সামনে আনা প্রয়োজন এবং এই মোটিভটাকে প্রতিরোধ করা প্রয়োজন। আমরা যদি এই মোটিভটাকে সামনে না আনি, তাহলে আমরা মানে বেটার সোসাইটি পাবো কীভাবে? তাহলে বেটার সোসাইটি পেতে গেলে এই ধরনের ঘটনাগুলোর কজ কী সেটা তো জানতে হবে। যেমন অভয়ার ঘটনার মোটিভ কী ছিল, যদি আমি জানতে পারি তবেই আমি সেটাকে প্রতিরোধ করতে পারবো। বারুইপুরের ঘটনার মোটিভ কী ছিল, ওখানে মাদক চক্রের সমস্যা ছিল না, তারা টাকার প্রলোভনের জন্য এই কাজ করেছিলেন, না শুধুমাত্র মানসিক বিকৃতির কারণে এই কাজ করেছিলেন, তাহলে এই মোটিভটা জানা খুব প্রয়োজন।
তাহলে এনকাউন্টার করে দেওয়ার মধ্য দিয়ে এই মোটিভটা সামনে আসে না। তাই আমি এটার পরিপন্থী। আরও বিভিন্ন বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ আছেন, তারা এই বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়ে সমাজের মধ্যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা সুনির্দিষ্ট মত তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু আইনের ওপরও তো সাধারণ মানুষ, পরিবারের একাংশ তারা আস্থা রাখতে পারছেন না, কারণ আইন কবে উত্তর দেবে সেই জন্য অপেক্ষা করতে করতে সাধারণ মানুষ বা পরিবারও যথেষ্ট ক্লান্ত হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুটো জিনিস দেখা প্রয়োজন, যে মানুষ কেন ক্ষোভ বিক্ষোভের মধ্যে যায়। তাহলে যখন তার পাশে দেয়ালে পিঠ থেকে যায় তখন সে প্রতিরোধের জায়গাতে জেগে নেয়। যদি পুলিশ প্রশাসনের দিক থেকে সম্পূর্ণরূপে প্রথম দিনই অ্যাক্টিভ ইন্টারভেনশন থাকতো তাহলে মানুষের ক্ষোভ এই জায়গায় যেত না। তাহলে মানুষের ক্ষোভের কারণ এইটা। তাহলে এই ক্ষোভকে আমি নানাভাবে চ্যানেলাইজ করতে পারি, আমি সুনির্দিষ্ট শাসন ব্যবস্থা তৈরি করব। এটাই তো পুলিশের কাছ থেকে কাম্য, তাহলে প্রশাসনের কাছ থেকে কাম্য। এই পুলিশ প্রশাসন এই জায়গাটাকে অ্যাভয়েড করে এড়িয়ে যেতে চাইছে কেন? তাহলে সাধারণ মানুষের দাবি শোনা, তাদের সেই দাবিকে কার্যকারিতা রূপ দেওয়া, এবং পুলিশের যেটা কাজ যে ওই এলাকায় এই ঘটনার মোটিভ কেন এই ঘটনা ঘটলো, তাহলে কোনো মাদক চক্রের জায়গা ছিল, নারী পাচারের কোনো প্রশ্ন ছিল, নারী বা কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের জায়গা থেকে এই কাজ হয়েছে, না মানসিক বিকৃতি থেকে এই কাজ করেছে। তাহলে এই মোটিভটাকে জেনে কাজ যদি আমরা না করি, প্রশাসন যদি কাজ না করে, তাহলে পরবর্তীকালে আমরা এই ধরনের ঘটনা আটকাতে পারবো কী করে? দিনের পর দিন রাজ্যে নারী নিরাপত্তার হার কমছে এবং সেক্ষেত্রে কিন্তু এবং সব সামাজিক সুরক্ষার দিকেও নারীরা যথেষ্ট ভীত। কীভাবে দেখবেন পুরো বিষয়টিকে, কী কী বার্তা থাকবে আপনাদের? স্বাভাবিকভাবে নারী সুরক্ষাকে কেন্দ্র করে আমার যেটা মনে হয় যে ছোট ছোট গণকমিটি তৈরি করা প্রয়োজন। গণকমিটির মাধ্যমে এলাকাগুলোতে একটা সার্ভাইলেন্স প্রতিষ্ঠা করা প্রয়োজন, যে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মের যেখানেই শুরু হচ্ছে সেখানে একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই প্রতিরোধটা যদি আমরা রাখতে পারি, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যদি আমরা সমাজকে রাখতে পারি, তাহলে এই ধরনের ঘটনাকে আমরা আটকাতে পারবো। তাই আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, যেটা হচ্ছে ছোট গণকমিটির মাধ্যমে এই এলাকাগুলোতে সাধারণ মানুষের একটা সামাজিক সুরক্ষার বলয় তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি।